সুপ্রিয় দর্শক, বিগত 15 বছরে স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসন আমলে দেশবাসী যখন অতিষ্ঠ, তখন জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হয়। একই ছায়া পড়ে সংস্কৃতি অঙ্গনেও। এরই ধারাবাহিকতায় সংস্কৃতি অঙ্গন থেকে ফ্যাসিবাদের বিদায় শীর্ষক আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নিশা মাহমুদা। আমার সঙ্গে রয়েছেন 3 জন অতিথি। শুরুতেই রয়েছেন পারভেজ আবির চৌধুরী, অভিনেতা। আপনাকে স্বাগত। ধন্যবাদ। এরপর রয়েছেন মোস্তফা মতিহার, সাংবাদিক। আপনাকে স্বাগত। আছেন আহমেদ তেপান্তর, সাংবাদিক। পারভেজ ভাই, আপনার কাছে জানতে চাই, শিল্পী জগতের অনেকেই সেই সময়টাতে স্বৈরাচার শেখ হাসিনার চাটুকারিতা করেছেন এবং অনেকেই তাকে সাপোর্ট দিয়েছেন। সেই সময়টাতে আপনি একটু ব্যতিক্রম ছিলেন, আন্দোলনে যোগ দিয়েছিলেন। এই বিষয়টা কিভাবে করলেন, কিভাবে মাথায় এলো এবং কেন আপনি এরকম একটা সাহসিকতার পরিচয় রাখলেন? দেখুন, একজন শিল্পীর দায়বদ্ধতা হচ্ছে সমাজের প্রতি এবং দেশের প্রতি। এটাই নৈতিক আদর্শ হওয়া উচিত প্রত্যেক শিল্পীর। আমি ওই সময়কালে তখন বাংলাদেশে ছিলাম না। জুলাইতে যখন আন্দোলন তীব্র হচ্ছিল, 16 তারিখের পরে আমি বাংলাদেশে আসি। এসে আমি আন্দোলনের জন্য নেমে পড়ি। বিশেষ করে মুগ্ধ যখন মারা গেল, তখন আমার কাছে মনে হলো যে অ্যাটলিস্ট পানি নিয়ে আরও লক্ষ মুগ্ধ রাস্তায় আমাদের ছেলেপেলেদের সাথে জয়েন করা প্রয়োজন। তখন আমি নেমে পড়লাম। এর মধ্যে আমার এক বন্ধু ছিল। আমি ফেসবুকে লেখালেখি করতাম। ফেসবুকের সাহস অত ছিল না বলবো। আমার ফেসবুকের একটা পেজ ছিল আবির চৌধুরী, সেটাকে আমি নাম চেঞ্জ করে ফেললাম লেখার জন্য, এবং এটা বর্তমানেও নাম চেঞ্জ করা অবস্থায় আছে। একটা রেড পোস্ট করে একটা মিডিয়ার একটা ব্যানারে লেখা শুরু করলাম। আন্দোলন যখন খুব তীব্র হচ্ছিল তখন বাসায় থাকতাম না। আমার বন্ধু ছিল একটা বিদেশি, বারিদারাতে ডিপ্লোম্যাটিক, ওর বাসায় গিয়ে রাতে থাকতাম। সকালে বের হতাম, যতটা পারতাম আন্দোলনে যোগ দেওয়ার চেষ্টা করেছি, ওদের পাশে থাকার চেষ্টা করেছি। ঠিক ওই সময় যখন আমাদের মতো কিছু শিল্পী, যারা রিনাউন্ড শিল্পী, অনেকেই বাংলাদেশে সবাই তাদেরকে চেনে, বেশি বেশি কাজ করে, সরকারের খুব কাছাকাছি তারা গত 15 বছর ধরে ছিল, তারা দেখলাম হঠাৎ করে এফডিসির সামনে দাঁড়িয়ে গেল, বাংলাদেশ টেলিভিশন ভবনে চলে আসলো, তারা কান্নাকাটি করা শুরু করলো। আর ঠিক ওই সময় আমি একটা কবিতা আবৃত্তি করেছিলাম, সেটাও আবৃত্তি করে আমার পেজে ছেড়েছিলাম। এটা আমি বলবো, নৈতিকতা যখন মানুষের থাকে না, তখন সেই শিল্পী হোক, রাজনীতিবিদ হোক, আর ব্যবসায়ী হোক, তখন তার কাছে একটা প্যাসিবাদকে সাপোর্ট দেয়া, প্যাসিবাদের সঙ্গে নিজেকে একসঙ্গে মানুষের সামনে, মানুষের বিপক্ষে দাঁড়ানো, এটা একটা কাইন্ড অফ, তাদের ম্যানেজমেন্ট হচ্ছে টু মেক সামথিং, দ্যাটস ইট। আমাদের যে শিল্পীরা আমাদের এই আন্দোলনে, ছাত্র এবং গণ অভ্যুত্থানের মানুষের পেছনে তারা দাঁড়িয়েছে, সরকারের কাছে বিচার চেয়েছে, এটা খুবই স্বাভাবিক অর্থে তারা ফ্যাসিবাদকে সাপোর্ট দিতে চেয়েছিল, টু মেক সামথিং। আমরা বলেছি যে আমরা এই ফ্যাসিবাদের যারা সঙ্গে দীর্ঘ 15 বছর যারা ছিল এবং ফ্যাসিবাদের পক্ষে যারা কথা বলেছিল, অবশ্যই তাদেরকে চিহ্নিত করে তাদের বিচার করতে হবে। এবার একটু সাংবাদিক মোস্তফা মতিহার, আপনার কাছে জানতে চাই, আপনি তো একসময় এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লিখেছেন, কলম ধরেছেন, এর জন্য আপনি হুমকির শিকারও হয়েছেন। এরপরেও আপনি জুলাই যোদ্ধা হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এই পুরো বিষয়টা সম্পর্কে যদি একটু বলতেন। বিগত স্বৈরাচার শাসনামলে আমি অনেক নানা রকমের ভয়, ভীতি, হুমকি, অনেক কিছু, এবং আমাকে অ্যাটাক করার জন্য লোকজন এসেছিল। শাহবাগ থেকে শিল্পকলা একটা গ্রুপ চলে এসেছে আমাকে অ্যাটাক করার জন্য। শেখ হাসিনার যে গুন্ডা বাহিনী ছিল, আমাদের এই যে ডিরেক্টর গিল্ডসের এক নেতা, নাম বলবো না, ওই সময়কার নেতা, সেও আমাকে হুমকি দিয়েছিল। তো
এখন আমার এবং পোস্ট ডিলিট করার জন্য হুমকি দেওয়া হতো, এবং রাতে বাসা থাকতে পারবি না, পোস্ট ডিলিট করে নাহলে বিপদে পড়বি, এই ধরনের নানা ধরনের হুমকি ধামকি এবং মানে উৎপেতে থাকতো কখন আমাকে অ্যাটাক করবে। আমাদের সংবাদপত্রের স্বাধীনতাকে লুটে নেওয়া হয়েছে, আমাদের ব্যাংক লুট করা হয়েছে, আমাদের সব কিছু লুটে নেওয়া হয়েছে, আমাদের ভোটাধিকার লুটে নেওয়া হয়েছে। আমার যে একটি মানুষের গণতান্ত্রিক দেশে, যে কোনো দেশের গণতান্ত্রিক দেশের একটি মানুষের নাগরিক অধিকার তার ভোট হচ্ছে প্রতিটি মানুষের পবিত্র আমানত। সেই ভোট থেকেই যখন একটি দেশের বিরাট জনগোষ্ঠীকে মানে বঞ্চিত করা হয়, তখন সেই নাগরিকের অধিকার কিচ্ছু থাকে না। মৌলিক অধিকার যেন অন্য বস্ত্র, বাসস্থান, চিকিৎসার পাশাপাশি যে মৌলিক অধিকার, পাশাপাশি যে ভোটটা, নাগরিক অধিকার, সেই ভোটটাই যখন কেড়ে নেওয়া হয় মত আদর্শ জোরপূর্বক অন্যের উপর চাপিয়ে দিয়ে দেশকে ফ্যাসিবাদী চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়, তখন আর ঘরে বসে থাকা যায় না। আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে অনেক ধরনের ভয়, ভীতি এবং হুমকি উপেক্ষা করে আমি রাস্তায় নেমেছি। এবং রাস্তায় নামার আগে আমি ফেসবুক এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে তো আমরা প্রতিবাদ করেছি এবং হুমকি ধামকি পেতাম, বাসাও ঘুমাতে পারিনি অনেক সময়। বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনা গত 15 বছরে মানুষকে টু শব্দটি পর্যন্ত করতে দেয়নি, যার কারণে আমরা কথা বলতে চেয়েছিলাম। এবং সাংস্কৃতিক কর্মীরা আমরা দেখেছি 52, 69, 71, 90 প্রত্যেকটি দেশের যে কোনো ক্রান্তিকালে ছাত্র জনতার পাশাপাশি সংস্কৃতি কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন আপনারা দেখবেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের মুক্তিযোদ্ধারা যে শব্দ সৈনিক বলা হয়, ওনারা কিন্তু ওনাদের শব্দ দিয়ে এবং উজ্জীবিত চেতনা জাগা নিয়ে গান গেয়ে, চেতনা জাগা নিয়ে কবিতা আবৃত্তি করে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে, নাটক করে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। কিন্তু ওই সময়টা দেখেন, এখন দেশের এই ক্রান্তিকালে এসে আমাদের এই সময়ের সংস্কৃতি শিল্পীরা একটি ফ্যাসিস্ট সরকারের তোষামোদী চামচামি চাটুকারিতা করা ছাড়া, চাটুকারিতা নিজেদের পকেট ভারী করা ছাড়া, নিজেদের স্বার্থ সিদ্ধি করা ছাড়া আর কোনো কাজই করতে পারেনি। এবং দেখেন সর্বস্তরের মানুষ, জনসাধারণ যখন ছাত্রদের আন্দোলনে প্রথমবার জড়িত এবং সাপোর্ট দিয়ে যাচ্ছিল, কেউ পানি দিয়ে, কেউ খাবার দিয়ে, বিভিন্নভাবে, তখনই কিছু কুলাঙ্গার, আমাদের সাংস্কৃতিক অঙ্গনের সংস্কৃতি কর্মী পরিচয় কিছু কুলাঙ্গার এই ফ্যাসিস্ট সরকারকে মদত দেওয়ার জন্য উৎসাহ দিয়ে এবং ছাত্র হত্যার উস্কানি দিয়ে যাচ্ছিল। তো এরা আলো আসবে গ্রুপ নামে, হ্যাঁ, ছাত্রদেরকে দমন করার জন্য, আন্দোলনকে নস্যাৎ করার জন্য এবং ফ্যাসিস্টকে ক্ষমতায় চিরস্থায়ী করার জন্য আলো আসবে গ্রুপ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে মানে দেশের মধ্যে ছাত্রদের মধ্যে, দেশের মানুষের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করেছিল, ছাত্র আন্দোলনকে নস্যাৎ করতে চেয়েছিল। কিন্তু এই 1 বছরে আমি এখন পর্যন্ত দেখতে পাইনি যে সংস্কৃতি কর্মীদের আড়ালে যারা ফ্যাসিবাদের চাটুকারিতা করেছে, ফ্যাসিস্ট দোসর ছিল, দালাল ছিল, এদের কারো শাস্তি হতে আজ পর্যন্ত দেখি নাই। এটা আমাকে অবাক করে, বিস্মিত করে, আমি ক্ষুব্ধ হই, আমি ব্যথিত হই। একজন জুলাইয়ের যোদ্ধা হিসাবে, একজন গণতন্ত্রকামী মানুষ হিসাবে, সাধারণ জনগণের মানুষ হিসাবে আমি কষ্ট পাই, খুব খারাপ লাগে। এবার একটু আহমেদ তেপান্তর ভাই আপনার কাছে জানতে চাই, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আপনি যখন দৈনিক আমার দেশে ছিলেন তখনই কলম ধরেছিলেন এবং এই স্বৈরাচার শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে আপনি লিখেছেন। এই সাহসটা কোত্থেকে পেলেন বা সেই সময়ের সার্বিক সব বিষয়গুলো জানতে চাচ্ছি। 2013 সাল 14 সালে আমি তখন লিখেছিলাম, ফ্যাসিস্ট সরকার ফ্যাসিবাদকে ছাড়িয়ে গেল, আমি প্রথম লিখেছিলাম। রক্তচক্ষু তো তখন থেকে দেখতে দেখতে আসছি। তো এটা সত্যি মুস্তফা ভাই যেটা বললো যে তাকে অনেক হুমকি ধুমকি, আমাকে আবার এই হুমকি ধুমকিটা কেন জানি দেয়নি, আমি জানি না ঠিক। আমি হুমকি ধুমকি কখনো পাইনি। সবসময় এটা সত্যি কথা বলতে হচ্ছে কি, সেটা যে দলই থাকুক না, সত্যি কথা যখন বলা হয় না, তখন আসলে কেউ ধমকি দামকি মারতে পারে না, যে কোনো সরকারের সময় হোক। আপনি যখন সত্যিটা বলবেন তখন ধমকি দামকিটা আসবে না, তখন আপনাকে সমীহ করার জায়গাটা তৈরি হবে, আপনাকে সমীহ করবে, ধমকি দিবে না। তা আমার এই সত্য কথা যে কোনো সরকারের সময় ছিল, আছে, থাকবে। দুঃসহ একটা স্মৃতির মধ্য দিয়ে আমাদের এই জুলাইটা গেছে, দুঃসহ। এর মধ্যে কারফিউ গেছে, আমরা একটা সময় মিলিটারির বুটের আওয়াজ পেলে আমরা এক রাস্তা দিয়ে ঢুকলে আরেক রাস্তায় আমরা পালাই বেড়াইতাম, কিন্তু এবার ব্যাপারগুলো এরকম ছিল না। আওয়ামী লীগের মানুষ চারদিকে এত মানুষ, কিন্তু আমরা সেই মানুষগুলোকে শেষ পর্যন্ত আর দেখতে পাইনি। শেষ পর্যন্ত সবাই কিন্তু এই স্রোতের সাথে একটা সত্যের পক্ষে কিন্তু দাঁড়ায় গেছিল। তো এই যে দাঁড়ায় যাওয়ার ব্যাপারটা, এখানে কিন্তু দাঁড়ায় যাওয়ার সাহিত্যিক, সংস্কৃতি কর্মী, তাদের কিন্তু একটা বিরাট ভূমিকা থাকে। এটা 71 সালে আমরা দেখেছি, অনেক সাহিত্যিক, বুদ্ধিজীবী বা সংস্কৃতি কর্মী দেশের মানে আপৎকালীন যে সংকট, সেই সময় কিন্তু তারা ভূমিকা রেখেছিল। কিন্তু আমরা এবার কি দেখলাম, অনেক সংস্কৃতি কর্মী নিজেদেরকে আড়াল করে ফেললো।
কেউ একেবারে আড়াল হয়ে গেল, কোনো কিছুই বললো না, কিন্তু কেউ কেউ আবার দেখা গেল প্রকাশ্যে চলে আসলো। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গিয়ে আমি যদি এইভাবে দেখি, আমি একেবারে সরাসরি জানি যে তখন শেখ হাসিনা কিন্তু সাংস্কৃতিক কর্মীদেরকে নিয়ে একটা সভাও করতে চেয়েছিলেন, এবং তার কার্যালয়ে এটা কে কার আগে নামটা দিবে, কার নামটা যাবে, প্রোগ্রামটা হওয়ার কথা ছিল 4 তারিখের পরে। কিন্তু 2 তারিখে আমরা যখন প্রেস ক্লাবে ছিলাম, 2 তারিখে তৎকালীন প্রাইম মিনিস্টার করলো, এই একটা বক্তৃতা দিল, 3 মিনিটের একটা বক্তৃতা। এবং ওই বক্তৃতাটা শোনার পরেই মনে হলো যে না, অবস্থা 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, সে বোধহয় সাংস্কৃতিক কর্মীদেরকে নিয়ে আর বসতে পারবে না, সেই সুযোগটা বোধহয় তার হচ্ছে না। এটা প্রেস ক্লাবে বসে আমরা একটা আলোচনা করলাম, মোটামুটি একটা ফাইনাল চলে আসছে, রেজাল্ট হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। যখন নাকি এটা চলছে, ওইদিকে প্রতিযোগিতা চলছে শিল্পীদের কার নাম আগে যাবে, ব্যাপারটা এরকম কিছু। সামহাও আমাদের শিল্পী সমিতির এখন যে আছে সনি রহমান, ও ছিল সে ডিপজল ভাইয়ের বাসায়, তখন নিখিল সাহেব ও ডিপজল ভাইয়ের বাসায় ছিল। তো এই একটা চাপাচাপি চলছিল যে তাকে ডিপজল ভাইকে দিয়ে শিল্পীদেরকে নামাবে। সনিকে দিয়ে? হ্যাঁ, মানে সনিকে দেন, সনি তখন সামনে ছিল, ডিপজল ভাইকে দিয়ে নামাবে। করে এখন ডিপজল ভাই এটা মানে এর মধ্যে পড়ে গেল, একটা ডিলেমা, মানে একটা কি করবে, কি করা উচিত এই সময়টা, সংকট। তো ওদিক দিয়ে ডিপজল ভাইয়ের কিন্তু ছেলেরা কিন্তু আবার জুলাই আন্দোলনের পক্ষে নামছে, কিন্তু আমরা জানি যে ডিপজল ভাই একটা মাঝামাঝি অবস্থায় পড়ে গেছে, সে কি করবে, কি করা উচিত। তো সনি ওইখান থেকে এসে আমাকে খবর দিল যে ভাই ব্যাপারটা ওদের একটু ঝামেলা হয়ে যেতেছে, ডিপজল ভাইকে যদি বলে কালকে, তাহলে তো আমাদের থাকতে হবে, যেহেতু শিল্পী সমিতি সেক্রেটারি থাকতে হবে, আর সে থাকা মানে অনেক থাকতে হবে, এটা মুশকিল। এখন কি করা যায়, আপনি ছাড়া এটা কেউ করতে পারবে না, তাকে মানা করতে পারবে না। তা না আমি যে আমার জায়গাতে ফোন দেবো, কারণ আমার ফোনটা তখন ট্র্যাক হচ্ছিল, এই জন্য আমি ফোনও দিতে পারছিলাম না। তখন মুক্তিকে আমি বললাম যে মুক্তি আমাকে বলেন যে ডিপজল ভাই যাতে আমার সাথে কথা বলে। তখন সনির মোবাইল দিয়ে ওইভাবে ধরাই, আমরা সনির মোবাইল দিয়ে রাত্রে 11:23 কথা বলি ডিপজল ভাইয়ের সাথে, যে ডিপজল ভাই ক্ষমতা বোধ হয় সে নাই, আসলে থাকবে না, 2-1 দিনের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যদি আগামীকালকে সে শিল্পী সমিতির সামনে যে ইটা হবে, মানববন্ধন হবে, এটা যদি থাকেন, এটা কিন্তু বিরাট সংকট তৈরি হবে। তারপরে কিন্তু আপনাকে মনে হয় না বাঁচানোর সুযোগ থাকবে। শিল্পী সমিতির আপনার যদি থাকেন, অনেকেই কিন্তু ধরা খেয়ে যাবে পরবর্তীতে। সেটা বুঝতে পারলো। এখন সে বললো তো কী করা উচিত। আমি আপনার ফোনটা বন্ধ করে রাখেন, আপনি অসুস্থ, আপনি এমনিতে অসুস্থ থাকেন, আপনি অসুস্থ থাকেন। সে কিন্তু আর পরের দিন আসেনি, সিনেমা হল মালিক সমিতির পক্ষ থেকে কেউ সেদিন আসেনি। আমার উদ্দেশ্য ছিল যারাই মানববন্ধনে আসুক, সব মানে সর্বনিম্ন পর্যায়ে জানে হয়, মানববন্ধনরা করবে, যে কোনোভাবে হোক করবে, কিন্তু অন্যান্য লোক যাতে না আসে তাদেরকে বিরত রাখা, এবং সেই চেষ্টাটা আমি করেছি। আমি অনেকটা এই জায়গায় সাকসেস আন্দোলনের পক্ষে। যারা আসলো এর মধ্যে আমাদের অঞ্জনা আপা 2 তারিখের মধ্যে একটা পোস্ট দিল, বিটিভি পড়লো, বিটিভিকে নিয়ে, তারপরে মেট্রো রেল, এই যে পোড়াপুরি এগুলো নিয়ে খুব হাই হতাশ দিয়ে একটা পোস্ট দিছে। তা আমি অঞ্জনা আপাকে প্রশ্ন করলাম যে অঞ্জনা আপা, যে এখন পোস্ট দিলেন আপনি, শত শত ছাত্ররা মারা গেল, আপনি তাদেরকে নিয়ে আপনার মায়ের জায়গা থেকে একটা পোস্ট দেন যে এতগুলো হত্যাকাণ্ড ঠিক হচ্ছে না, এই জায়গাটা থেকে আপনার শিল্পীর জায়গা থেকে বলেন। তো আমার সাথে সে তর্ক বিতর্ক করছে, এবং সে পরবর্তী স্বীকার করেছিল যে দিবে, কিন্তু যদিও সে দেয় নাই। যদিও সে মারা যাওয়ার পর তাকে সর্বোচ্চ সম্মান দিয়েই আমরা বিদায় দিয়েছি, শিল্পীর জায়গা থেকে এটা আমরা কার্পণ্য কখনোই করি নাই। এই যে প্রেক্ষাপটটা গেল, আসলে এই প্রেক্ষাপটটা আমরা দেখলাম 3 তারিখে অনেকে দাঁড়ায় গেল, 2 তারিখে দাঁড়ালো বিটিভিতে, 3 তারিখে ওইখানে, মানে অনেকেই মানে প্রতিযোগিতা যারা করলো তাদের বাইরে গিয়েও দাঁড়ায় পড়ছে ওইখানে। এই যে দাঁড়ায় থাকাটা, এটা মানে ন্যাক্কারজনক ছিল। আর এই যে ন্যাক্কারজনক, মুস্তাফা একটু আগে বলে গেছে, আসলে হুট করে তো শিল্পীরা একটা সরকারের পক্ষে বা একটা ফ্যাসিস্টের পক্ষে এভাবে দাঁড়ায় যায়নি। দীর্ঘদিন সময়টা 2014 সালের পর থেকে এদেরকে নার্সিং করা হচ্ছে। 2014 সাল থেকে যদি আমরা দেখি, আওয়ামী লীগ কিন্তু পুরোপুরিভাবে তাদের সাংস্কৃতিক বলটা তাদের ফেভারে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে, এবং তারা সাকসেস। এখনও তাদের লোকজন অ্যাক্টিভিস্ট কিন্তু রয়ে গেছে সাংস্কৃতিক বলয়। পারভেজ, আপনার কাছে জানতে চাচ্ছি যে কিছুক্ষণ আগে মোস্তফা মতিহার বলছিলেন আলো আসবেই একটি গ্রুপের কথা। আমরা দেখেছি যে অনেক বড় একটা অংশ, শিল্পীদের অনেক বড় একটা অংশ সেই গ্রুপটাতে স্বৈরাচার খুনি শেখ হাসিনার কে সাপোর্ট দিয়ে, তাকে মদত দিয়ে ছাত্রদের হত্যা করার কথা বলেছিলেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? শিল্পের জায়গা থেকে আলো আসবে গ্রুপটা হয়নি। এই আলো আসবে গ্রুপটা হয়তো শিল্পীরা করেছে, কিন্তু শিল্পের যে জায়গাটা, শিল্পের যে অবস্থানটা, শিল্পীদের যে নৈতিক দায়িত্ব, সেই জায়গা থেকে আলো আসবে গ্রুপটা হয়নি। ফ্যাসিবাদের লালন পালন যে শিল্পীরা করত, যারা সকাল দুপুর বিকেল মন্ত্রণালয়ে গিয়ে লাঞ্চ করত, ডিনার করত,
মন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলতো। সো কাইন্ড অফ স্ক্যান্ডাল। আপনারা জানেন মন্ত্রী টেলিফোন করে আমাদের আর্টিস্টদের সম্পর্কে ইন্টিমেট কথাবার্তা বলতেছে, যেটা ভাইরাল হয়েছে। হ্যাঁ, সরি টু সে, একটা মন্ত্রী আমাদের একটা আর্টিস্টকে টেলিফোন করে বলে যে নিয়ে আসো, পাঠায় দাও, অ্যান্ড উইথ দ্য সাচ এ ব্যাড ওয়ার্ডস, যেটা আমি এটা এখানে বলতে পারবো না। আমরা সেখানে অভিনয় করি, আমাদের কো-আর্টিস্ট। আমাদের ওই শিল্পীর তো দায় আছে যে শিল্পী মন্ত্রীর কাছে আমাদের। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, আপনাকে কেউ টেলিফোন করে বলতে পারবে আপনার কলিগকে যে ওকে নিয়ে আসো? পারবে আপনাকে? এই স্পেসটা আমরা কেন দিয়েছি ওদেরকে? যেখানে আমাদের মতো আমাদের সিনিয়র যারা ছিল তাদের সময় একটা মন্ত্রী এসে বসে থাকতো যে আমি শাবানা ম্যাডামের সঙ্গে একটা ছবি তুলবো। কি আমি কি মিথ্যা কথা বলতেছি? 3 দিন বসেছিল এক মন্ত্রী, 3 দিন। আপনি শুনেন, 3 দিন বসেছিল। আর এখন আমাদের কো-আর্টিস্টদেরকে বলে আমাদের মেয়ে কো-আর্টিস্টদেরকে পাঠিয়ে দাও, অ্যান্ড সে সমস্ত ভাইরাল জিনিস সবাই জানে বাংলাদেশের। আবার তারাই এখন মুখোশ পরিবর্তন করে ফেলতেছে। মানে বাংলাদেশের একটা জায়গাটা হচ্ছে কি জানেন, এখানে মুখোশটা খুব তাড়াতাড়ি পরিবর্তন করা যায়, কিন্তু আমরা যারা মুখোশ পরিবর্তন করতে পারি না, আমরা কোনোদিন সে লাইমলাইটে আসতে পারবো না। 5ই আগস্টের পরে এফডিসি নিয়ে বলেন, তাহলে বলবো এখন আমরা ঘুমাইতে পারতেছি না। এফডিসির ভিতরে জুলাইয়ের কোনো কিছু নেই, জুলাইয়ের একটা ফেস্টুন নাই, জুলাইয়ের একটা লেখা নাই, জুলাইয়ের কোনো কিছু নাই। এই ধারাবাহিকতায় মোস্তফা মতিহার আপনার কাছে জানতে চাই, আপনি তো সেই সময় অনেক লেখালেখি করেছেন, আপনি অনেক সাহসিকতা দেখিয়েছেন, এই যে এফডিসির এই দায়বদ্ধতা, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমরা এখনো দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদের যারা 5ই আগস্টের পরে কিছুদিন ঘাপটি মেরে থেকে তারা এখন পূর্ণোদ্যমে নতুনভাবে পুনর্জাগরণের লক্ষ্যে তারা এখন কাজ করে যাচ্ছে, এবং বিভিন্ন ক্ষেত্রে তারা এবং এজেন্ট হিসেবেও কাজ করছে এবং খবর আমরা পাচ্ছি। তো এখন এই যে এফডিসিতে সাংস্কৃতিক ফ্যাসিবাদের যে মাথাচাড়া দিয়ে উঠছে, পুনর্বাসনের চেষ্টা করছে, আমি তো মনে করছি যে ফ্যাসিবাদের নব্যভাবে যারা আপনার সাথে যারা ফ্যাসিবাদ বিরোধী নব্য যোদ্ধা যারা সাথে, এদের মাধ্যমে এবং কতিপয় শিল্পী এবং কতিপয় প্রযোজক শিল্পী কলা কৌশলের মাধ্যমে এফডিসিতে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠছে। এবং এই দায় কিন্তু আমি একজন সাংবাদিক হিসেবে আমার, উনি একজন শিল্পী হিসেবে ওনার, উনি একজন সাংবাদিক হিসেবে, উনি একজন সংস্কৃতি কর্মী হিসেবে ওনার, আমাদের সবার। এবং তারা কিন্তু সংঘবদ্ধ হচ্ছে, প্রত্যেকটি সেক্টরে আমাদের কানে খবরগুলো আসছে। এবং আমার তো মনে হয় যে এই মুহূর্তে থেকে, আজকের এই প্রোগ্রাম থেকে যাওয়ার পর থেকেই এফডিসি সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি সাংস্কৃতিক অঙ্গন থেকে ফ্যাসিবাদ নির্মূলে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে, ফ্যাসিবাদকে রুখে দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ রুখে দিতে হবে। শিল্পকলার একটা বেশি শিল্প লাকি সাহেবের নামে লিয়াকতের লাগে যে মহাদুর্নীতিবাজ, এবং শেখ হাসিনার পা চেটে গত 7টার ওনার মানে মেয়াদ এক্সটেনশন করা হয়েছে, এবং দীর্ঘ একটা সময় ছিলেন উনি। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম। হ্যাঁ, এবং তার সময়তে আমি এখানে একটু যোগ করি, তার সময়তে কিন্তু পথনাটকটা শেষ হয়ে যায়। এমনও দেখা গিয়েছে সব এগুলো তো ধ্বংস করে দিলই, গ্রুপ থিয়েটার ফেডারেশন ধ্বংস করলো, পথনাটক পরিষদকে শেষ করলো। এবং যারা মাত্র ফ্যাসিড সরকারের তোষামোদী করেছে এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদেরকে এবং বিরোধী দলের বিরুদ্ধে একটি মন গড়া কাল্পনিক রং চং মাখানো গল্প লিখে সেই নাটক মঞ্চস্থ করতে যারা গিয়েছিল, এবং যাতে বিএনপি জামাত সহ যেসব বিরোধী দলগুলো যারা ছিল ওই সময় তাদেরকে দমন পীড়ন করা যায়, ওই ধরনের গল্প এবং সরকারের তোষামোদী গল্প ছিল, ওই গল্পগুলোকে অনুদান দিত। এবং এরা করতে ঢাকা থিয়েটারে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু সহ, আমি বলি সম্মিলিত সাংস্কৃতিক গোলাম কুদ্দুস, হ্যাঁ, এই লেভেলের যারা ছিল, লিয়াকত আলী লাকি, তো এই লেভেলের এই ঘরানা, তারপর দেশ নাটকের এসআর আজিজ বাবু, এই ঘরানার লোকজন যারা ছিল, তারা সরকারের থেকে তৎকালীন মানে স্বৈরাচার সরকার থেকে, অবৈধ সরকারের থেকে মানে সুযোগ সুবিধা নিয়ে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছে, নট অনলি জনগণের। আমরা জানি সংস্কৃতি কেন, গণমানুষের যে সংস্কৃতি সেটা তো সংস্কৃতি, কিন্তু ওরা কিন্তু সংস্কৃতি চর্চা করে নাই, ওরা মানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বা তোষামোদী চর্চা করেছে, এছাড়া কিছু নেই। সংস্কৃতির যে সবচেয়ে বড় জায়গাটা এফডিসি, শিল্পী সমিতি, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, এই সমিতিগুলো আছে এবং পুরো ঘাপটি মেরে যারা বসে আছে, এবং তারা সুযোগ পেলে, তারা কালসাপের মতো যে কোনো সময় সুযোগ পেলে কিন্তু তারা সবল মারবে। কিন্তু আমাদের এখনই উচিত, এবং শিল্পী সমাজকে এবং আমরা একসাথে হয়ে শিল্পী সমাজের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সজাগ হয়ে সতর্কতার সাথে আবারও নতুনভাবে এফডিসি থেকে ফ্যাসিবাদের
পুনর্জাগরণ না ঘটতে পারে সেই ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নতুন কোনো ষড়যন্ত্র যাতে না হয় দেশকে নিয়ে, হ্যাঁ, দেশের মানুষকে নিয়ে, গণতন্ত্রকে নিয়ে। আচ্ছা, এবার একটু তেপান্তর ভাই আপনার কাছে জানতে চাই, 5 আগস্ট আসলে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও আপনার নেতৃত্বে 6 আগস্ট এফডিসি ফ্যাসিবাদ মুক্ত হয়েছিল, কিন্তু এখন আমরা এতক্ষণের আলোচনায় যা শুনলাম যে বর্তমানে এফডিসির অবস্থা কিন্তু সেরকমটা নেই যেমনটা আসলে আমরা আশা করেছিলাম। অ্যান্ড এটার জন্য হচ্ছে প্রতিকার করতে হবে, পদক্ষেপ নিতে হবে। সেক্ষেত্রে আপনি কি কি পদক্ষেপ নেবেন? এটার পাশাপাশি আমি একটু 6 আগস্ট আপনার নেতৃত্বে যে ঘটনাটা ঘটেছিল এফডিসিতে সেটার সার্বিক অবস্থা সম্পর্কে একটু জানতে চাই। প্রিয় অভিনেতা সোহেল রানাকে আমি স্মরণ করতে চাই যে সোহেল রানা ভাই হচ্ছে শিল্পীদের মধ্যে প্রথম যে জুলাইয়ে ভূমিকা নিয়েছিল, ব্যাপক তার মতন একজন লিজেন্ডারি যখন একটা কথা বলে ছাত্রদের পক্ষে, তখন এটা কিন্তু হ্যাবক তৈরি হয় এবং সেটা হ্যাবক তৈরি হয়েছে। আমি তার জন্য অনেক স্যালুট দিচ্ছি তাকে। সোহেল রানা ভাই, আপনাকে অনেক স্যালুট। কিন্তু দুঃখজনক, সে এখনও তার জায়গা থেকে কোনো ধরনের স্বীকৃতি বা কোনো ধরনের হ্যালো পাননি। এটাও দুঃখজনক। কিন্তু ভাইয়ের জন্য আমার অনেক শুভেচ্ছা থাকলো, শুভকামনা থাকলো। এমনভাবে আমাদেরকে পথ দেখাবে। 5 তারিখে যখন আমাদের ইয়াটা হয়ে গেল, মোটামুটি তো আমরা একটা ওয়াকিবহল ছিলাম যে ঘটনা ঘটে যাচ্ছে। তা আমরা চলে আসলাম আমার ছেলে সহকারে চলে আসলাম। ও দেখতে হঠাৎ করে আমরা এসে আসলাম মগবাজার মোড়ে। তা আসার পর ওইখানে কথা হচ্ছে, হঠাৎ করে মনে হলো যে যা হয়ে গেছে তো হয়ে গেছে, কিন্তু আসলে তো এফডিসিটাকে, যেহেতু আমরা এই জায়গার ইয়াটা ধারণ করি, তা এফডিসিটাকে আগামীকাল আমরা করব। সকাল দিকে আমরা সবাইকে সকালে আমরা মার্চ করবো এফডিসিতে একটা ফার্স্ট আওয়ারে, এবং সবাইকে ওই তাৎক্ষণিকভাবে শিবা শানু ভাইকে আমি তাদেরকে ফোন করলাম, খিজির হায়াত ছিল, তাদেরকে ফোন করলাম, মানে যাদেরকে ফোন করলে মানুষগুলো আসবে, ঠিক আছে। জনে তো ফোন দেওয়া যাবে, আমরা 10-12, বদিউল আলম খোকন ভাই ছিল, অনেকে ছিল, তাদেরকে নিয়ে বললাম যে আপনারা আসবেন। হ্যাঁ, ইমরুল শাহেদ ভাই ছিল আমাদের সিনিয়র সাংবাদিক। তাৎক্ষণিকভাবে ঢুকে আলোচনা করার পরে যে ছবিগুলো ছিল, সাবেক প্রাইম মিনিস্টারের ছবিগুলো ছিল, সেগুলো আমরা কিন্তু সরিয়ে ফেললাম। সরিয়ে ফেলার মানে অনেকে তো চিন্তা করছে ভেঙে ফেলবো। তা আমরা বললাম যে না, আমরা তো আসলে এটা একটা সুস্থ চর্চার জায়গা, আমরা কোনো অসুস্থ চিন্তা করব না, আমরা সরিয়ে রেখে দিই, অন্য জায়গায় রেখে দিই, পুরো এফডিসি থেকেই। ওইখানে বসে কিন্তু 6 তারিখে কিন্তু নাম ধরে বললাম, 6 তারিখেই বক্তৃতা, কিন্তু নাম ধরে বলছে যে আসলে কারা এই জায়গায় করছে। অরুণা বিশ্বাস, তারপরে নিপুণ আলো আসবে গ্রুপের সদস্য ছিল, তারিন ছিল, সুইটি ছিল। এদের ব্যাপারে কিন্তু পদক্ষেপ নিতে হবে। আলো আসবে গ্রুপের সদস্য ছিল সরাসরি, তাদের বিরুদ্ধে ঠিকঠাক মতন কোনো একটি মামলা হয়নি। ফোকাসটা বোধহয় একটু সরে গেছে। আর ফোকাসটা সরে যাওয়ার কারণ হচ্ছে কি, আমরাও ফোকাসটা ওদিকে দিচ্ছি না ঠিকঠাক মতন। যারাও দিচ্ছি তারাও এখন থ্রেটের সম্মুখীন হচ্ছি আমরা সামহাউ। দেখা গেছে আমাদের ভেতর থেকে কিছু লোক তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছে, আমাদের ভেতর থেকে কিছু লোক, যার ফলে আমরা একটু থ্রেটের মধ্যে আছি। এটা যারা নাকি সরাসরি মানে ছাত্রদের হত্যার সপক্ষে কথা বলেছে, হ্যাঁ, এর মধ্যে আমি বলছি না যে সকলেই ওই আলো আসবে গ্রুপের মধ্যে দায়ী, এটাও আমি বলবো না। সরকার যেই থাকুক, আপনি যে কোনো দলকে সমর্থন দিতে পারেন, সেটা সমস্যা না, কিন্তু বিষয় আপনি নৈতিক জায়গা থেকে জন আকাঙ্ক্ষার সঙ্গে আছেন কিনা সেটা একটা প্রশ্ন। আপনি সমর্থন যাকেই দেন না, জন আকাঙ্ক্ষার সাথে আছেন কিনা। আমাদের শিল্পীরা জন আকাঙ্ক্ষার সাথে ছিল না ব্যক্তি লাভালাভির কারণে। শিল্পীরা সবাই তাদেরকে নিয়ে কাজ করবে, এটাই স্বাভাবিক। শিল্পী তো সারা বাংলাদেশের, একটা দেশের সারা মানুষের প্রতিনিধিত্ব করে। আমরা শিল্পীদেরকে সেই জায়গায় দেখতে চাই, যেটা পারভেজ ভাই যেটা বললো যে আমাদের নায়ক নায়িকাদের সঙ্গে আগে মানুষ ছবি তোলার জন্য অস্থির থাকতো, কিন্তু তার মন্ত্রীরা অপেক্ষা করছে। এই এফডিসিতে 3 দিন অপেক্ষা করছে এক মন্ত্রী শাবানা ম্যাডামের সঙ্গে ছবি তুলতে। 3 দিন পরে সে ফেরত গেছে, মানে ব্যর্থ হয়ে, দেখা পায়নি বলে। অনুষ্ঠান শেষ করার আগে যেহেতু অনেক আলোচনা হলো জুলাই গণ অভ্যুত্থান নিয়ে, ফ্যাসিস্ট সরকার নিয়ে, সবকিছু নিয়ে, এখন আমাদের একটা নতুন বাংলাদেশ। আপনাদের কাছে আমি শেষ প্রশ্ন, 3 জনের কাছে একটাই প্রশ্ন রাখতে চাই। একজন শিল্পীর আসলে রাজনৈতিকভাবে জড়িয়ে পড়াটা কতখানি উচিত, কতখানি পরিমিতি বোধ থাকা উচিত এবং কতখানি না জড়ানো উচিত? মানে শিল্পী থাকা উচিত নাকি তার রাজনৈতিক পরিচয়টা এখানে বড় করে রাখা উচিত? আমি বলি শিল্পী রাজনৈতিক পদস্য থাকতেই পারে, তবে অ্যাক্টিভিস্ট না হওয়াটাই ভালো। কোনো শিল্পী যদি
রাজনৈতিক মতের বা আদর্শের অনুসারী হতেই পারে, এটা কোনো দোষের কিছু না, কিন্তু অ্যাক্টিভিস্ট না যাতে না হয় শিল্পীদের প্রতি আমার এটাই অনুরোধ। যদি ছোট করে 2 লাইন। জুলাই আমাদের একটা চেতনার জায়গা, রক্তের জায়গা। জুলাই আমরা কোনোদিন বাংলাদেশে ভুলবো না। কিছু কিছু ডেট থাকে, ক্যালেন্ডারে হয়তো থাকে না 36 জুলাই, সে ডেটটা আমাদের রক্তের সাথে মিশে থাকে। জুলাই তেমন একটা দিন। আজকের এই জুলাইটা অনেক বড়, 36 জুলাই বলি আমরা। এটা পৃথিবীর ইতিহাসে 36 দিনের মাস হচ্ছে জুলাই বাংলাদেশে। তো সেজন্য আমি জুলাই শহীদদের প্রতি এবং জুলাই অঙ্গ যারা হারিয়েছে সেই ফ্যামিলির প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। সরকারের দৃষ্টি আকর্ষণ করব, তাদেরকে খেয়াল রাখবে, এবং আমরাও যাদেরকে চিনি, আমাদের পরিচয় আছে, আমরাও খেয়াল রাখবো তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি। আহমেদ তেপান্তর, ছোট করে 2 লাইন। শিল্পীদের অবশ্যই রাজনীতি করার অধিকার আছে, যে উনি যেটা বললেন, পরিমিতি বোধটা বোঝা উচিত, আমার কতটুকু যেতে হবে, যাওয়া উচিত। আমাদের সিনিয়র আগে যারা ছিল তারা ঠিক নিজেদেরকে কীভাবে হ্যান্ডেল করে, তাদের সময় প্রচুর কাজ ছিল, এখন ব্যাপারটা কাজ কম, যার ফলে রাজনীতিটা একটা পাশাপাশি জবের মতন হয়ে গেছে। তা আমার মনে হয় কাজ, ভাই যেটা বললো আর কি, যে কাজ দিতে হবে, শিল্পীদের কাজের ব্যবস্থা করতে হবে। শিল্পীরা কেন রাজনীতি করবে না? রাজনীতিটা কি আসলে? রাজনীতি হচ্ছে একটা আদর্শের জায়গা। আপনার আদর্শটা যদি সঠিক হয়, শিল্পী সেই আদর্শকে জনগণের কাছে পৌঁছাবে, বলবে। কিন্তু যখন আপনার আদর্শ, একটা শিল্পী সে মানুষের ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, সে কিন্তু বলতে পারে, বুঝতে পারে কোন রাজনৈতিক নেতা সত্য কথা বলতেছে, কে মিথ্য কথা বলতেছে, কারণ সে নিজে অভিনয় করে। একজন শিল্পীর জায়গা থেকে বরং রাজনীতি করাটা ইজি, যে হ্যাঁ আমার এই নেতা আমার জনগণকে ভালো কিছু দেবে, আমি তার আদর্শ নিতেই পারি, আর তার আদর্শ ধরতেই পারি, তার আদর্শের জন্য আরেকজনকে বলতেও পারি। কিন্তু কোনো শিল্পী যাতে করে ফ্যাসিবাদের মতো কাউকে ব্লাইন্ডলি সাপোর্ট না করে, ইভেন জুলাইয়ের মতো গণহত্যা হলো যাতে করে কোনো সরকারকে সাপোর্ট না করে, এটাই প্রত্যেক শিল্পীর প্রতি আমার আকুল আবেদন। সুপ্রিয় দর্শক, এই ছিল বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন সংস্কৃতি অঙ্গন থেকে ফ্যাসিবাদের বিদায়। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।